হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশ। আবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি 2022 সালের একটা সাকসেস স্ট্র্যাটেজি, একটা সাকসেস স্টোরি কিংবা টপার টক্সে। এটা আমার চ্যানেলের প্রথম ফিমেল অফিসারের টপার টক। অর্থাৎ এর আগে প্রচুর মেল অফিসারকে আমি ফিচার করেছি এবং তোমরা অনেক অনেক আমার বোনেরা বলেছিলে যে এমন কাউকে আনুন, একটু আমরাও দেখি। তো সেক্ষেত্রে আমি আজকে যাকে এনেছি, ম্যামের নাম সুপ্রিয়া বিশ্বাস। ম্যাম 2022 সালে WBCS এ ফুড অ্যান্ড সাপ্লাইতে সিলেক্টেড হয়েছে। সুপ্রিয়া, তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমাদের এই টপার টক্সে। থ্যাংক ইউ স্যার। সুপ্রিয়া, প্রথমেই একটু শুরু করা যাক তাহলে তোমার স্কুল কলেজ এবং সেখান থেকে কিভাবে WBCS। আমার স্কুল কলেজ বলতে আমার এখানে গ্রামের স্কুলেই পড়াশোনা, মানে 12 পর্যন্ত এখানেই পড়াশোনা। আর সেখান থেকে আমি পাশেই আমার কৃষ্ণনগর রয়েছে, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে আমি হিস্ট্রিতে গ্রাজুয়েশন কমপ্লিট করি। আর তারপরে অ্যাকচুয়ালি মানে আমাদের যেহেতু ফিনান্সিয়ালি একটা ম্যাটার ছিল, যে যেহেতু ফিনান্সিয়ালি অতটা স্ট্রং নয়, তো আমি এসএসসি এর একটা চিন্তা ভাবনা প্রথমে ছিল। কিন্তু বিএড এর ক্ষেত্রে খরচটা যেহেতু বহন করার মতো বাড়িতে কন্ডিশন ছিল না, বলে আমি তখন একটু ভাবছিলাম অন্য কিছুতে কি করা যায়। তখনই আমার হাজবেন্ড বললেন, ঠিক আছে তাহলে এখানে একটা লোকাল কোচিং ইনস্টিটিউশন আছে, যেটা মানে সেখানকার সবাই গ্রুপ এ সি মিলে মানে জাস্ট ডাব্লিউবিসিএস অফিসার ক্রিয়েট করেছিলেন। তো ওখানে অ্যাডমিশন নিই, আর সেখান থেকেই বলা চলে আমার এইম হয়ে গেছিল যে ডাব্লিউবিসিএস ছাড়া অন্য কিছু নয়। বেশ বেশ। তো এখানটাকে আমি আরেকটু ইলাবোরেট করছি, আরেকটু জুম ইন করছি জায়গাটাতে, সেই সময়টা। কারণ আজকে তো তুমি একজন সফল অফিসার, বহু ছাত্রছাত্রীর প্রেরণা হবে। কিন্তু সেই সময় যখন তুমি একজন পরীক্ষার্থী ছিলে, যে বিএড হবে না, কারণ বিএড এর মোটামুটি চার্জ আমরা যতদূর জানি লক্ষাধিক, মানে 1 লক্ষ টাকার নিচে তো কোনো জায়গাতেই হয় না যতদূর জানি। তো সেই রকম একটা পার্টে যাওয়া যাচ্ছে না, এসএসসির পার্টটাকেও কোনোভাবে সরে আসছে, এবং তারপর তোমার হাজব্যান্ড তোমাকে বললেন যে WBCS এ প্রিপারেশন নেওয়া যাক। তো প্রিপারেশনটা নেওয়ার কথা যখন ভাবলে, শুরুতে সিলেবাসটা দেখে কি ফিল হয়েছিল যে এত বড় একটা ভাস্ট সিলেবাস, সেইখানে নিজেকে কিভাবে বিশ্বাস জুগিয়েছিল যে না, এই সিলেবাসটা আমি পারবো? এবং সেই বিশ্বাস জোগানোর পিছনে কি কাজ করেছিল? ফাইন্যান্সিয়াল প্রতিকূলতা, মানসিক প্রতিকূলতা, কিংবা সেই ম্যাটারটা কি ছিল, সেই অনুঘটকটা কি ছিল? Actually, মানে এক্ষেত্রে আমি বলতে চাই, মানে আমার কাছে তো আর কোনো অপশন ছিল না, আমাকে এই কম্পিটিটিভ লাইনে যেতে হবে। আর যেহেতু আমি ডাব্লিউবিসিএস স্যারেদের সান্নিধ্য পেয়েছিলাম, এবার তাদের ইন্সপিরেশনটা আমার খুব বেশি মোটিভেশন মানে মোটিভেশন হিসেবে কাজ করেছিল। তারা যখন মানে সেখান থেকে, আর তার সবচেয়ে বড় কথা আরো একজন মানে দাদা ওখান থেকে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হয়েছিলেন। এবার তিনিও মানে অর্ঘ্য গুহ নামটা করছি, আর তার সঙ্গেও মানে পরিচয়। আর ওখান থেকে এইভাবে হওয়ার পরেই মানে আমার আরো ইন্সপিরেশনটা আরো বেড়ে যায় যে তারা যদি পারে তো আমিও পারবো, সিলেবাসটা কোনো ম্যাটার নয়। বেশ বেশ। আচ্ছা, এর মাঝে মাঝে আমি একটু চাই আমার ছাত্রছাত্রীদের জানিয়ে রাখতে যে তোমার গ্র্যাজুয়েশনটা কোন সাবজেক্ট? আমার গ্রাজুয়েশন হিস্ট্রি অফ মানে হিস্ট্রি হিস্ট্রি নিয়ে নিয়ে। এবং graduation হয়েছে। তারপরেও আমরা যতটুকু জানতে হুম, পারছি তোমার অপশনাল সাবজেক্টও হিস্ট্রি ছিল। তো অপশনাল সাবজেক্টে হ্যাঁ। ছাত্রছাত্রীরা, আমি একটু শেষের দিকে আসবো ভিডিওর, কারণ তোমরা অপশনালটা শেষের দিকেই দেখো। তো সেক্ষেত্রে এবার আমরা একটু জানতে চাই যে তুমি যখন WBCS এর প্রিপারেশন শুরু করলে, যেহেতু তুমি একজন হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট ছিলে, এবং এই মুহূর্তে ভিডিওতে হয়তো প্রচুর ছেলেমেয়ে দেখবে যারাও হয়তো এইরকম একটা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, ইতিহাস নিয়ে পড়ছে, বাংলা নিয়ে পড়ছে, ইংরেজি নিয়ে পড়ছে। তো শুরুর দিকে অঙ্ক কতটা শক্ত মনে হয়েছিল, বা অঙ্ক সায়েন্স থেকে সাবজেক্টগুলোকে কিভাবে ট্যাকেল করতে ইনিশিয়াল? অ্যাকচুয়ালি সত্যি সত্যি শুরুর দিকে আমার ম্যাথ ভীষণই মনে হতো, ভীষণ টাফ এরকম একটা মনে হতো। তা আমি ওখানে একজন স্যারের কাছে, মানে এটা আমি সত্যি বলতে নেই, দ্বিধা নেই, যে একজন স্যার আমাকে ম্যাথ পড়াচ্ছিলেন, তো একটা কিছু সামান্য মিস্টেক করেছিলাম, তা আমাকে একটা ধমক দিয়েছিলেন, আমি কান্না করে দিয়েছিলাম। এটা আমার অ্যাকচুয়ালি স্মৃতি হয়ে থাকবে। তা আমি মানে জাস্ট সার্ভিসে পেয়ে আমি স্যারকে ফোন করেছিলাম, স্যার হচ্ছে গ্রুপ টি তে করতেন। আর তিনি আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে যে আমি এতে হয়েছি। বেশ বেশ। তবে সেই ধমকটা আমার হ্যাঁ, অনেক কাজে কাজে লেগেছে লেগেছে, বলতে আজকে আমরা হবে। একজন অফিসারকে দেখতে পাচ্ছি। তো এই ধরনের ছোটখাটো একদম। মিষ্টি ঘটনা কিন্তু প্রত্যেকের জীবনেই আছে, প্রত্যেক অফিসারের সাথে। মানে দীর্ঘ 4 বছর অন্তত 60-70-এর উপরে অফিসারকে কভার করেছি সম্ভবত, এবং তার মধ্যে বহু অফিসারের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। স্টুডেন্টরাও ফেসবুকে দেখতে পাও। তো সেক্ষেত্রে আমার খুব ভালো লাগলো এই ঘটনাটা শুনে, যে সেই ঘটনাটার পর ম্যাথে নিজেকে এতটা ইমপ্রুভ করা হয়েছে। অর্থাৎ কীরকম ভুল হলে সেই টিচার রেগে যেতে পারে, এবং তারপর গিয়ে ম্যাথে এইভাবে নিজেকে ইমপ্রুভ করে 2022-এর একটা ম্যাথ পেপারে একটা ভালো স্কোর করা। কারণ একটা মানে বিলো দ্য বেল্ট স্কোর করলে তো কোনোভাবেই সেই নাম্বারটা আসতো না ফাইনাল মেরিট লিস্টে, তার মানে ঠিকঠাক মার্কস ছিল। তো সেই রকম একটা করা কিন্তু হ্যাঁ, চারটিখানি কথা না।
আচ্ছা, এর পরের প্রশ্নটা আছে, আর এখন কিন্তু সত্যি কথা বলতে এখন আমার ম্যাথের ভীতি কিন্তু নেই আর। তাহলে একটু প্লিজ মানে বলবে, আমি মানে সত্যি সত্যি একটু মানে সেই কাইন্ডলি শেয়ার করবে আমাদের সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য যারা এখনো ম্যাথকে খুব ভয় পাচ্ছে, মানে ওরা ডাব্লিউবিসিএস এর ম্যাথ বলতেই ভয় পায়। তুমি সেই জায়গা থেকে মানে জিরো থেকে হিরো কি করে হলে, মানে ম্যাথের ভীতিটা কাটালে কিভাবে? প্র্যাকটিস প্রচুর করেছিলে? মেটেরিয়াল ভালো ছিল? প্রচুর প্র্যাকটিস, আমার লটস অফ প্র্যাকটিস করেছি, প্রচুর প্র্যাকটিস করেছি। মানে আমি যেটা মনে করি এই ম্যাথসের নাম্বার মানে স্কোর তোলার ক্ষেত্রে প্র্যাকটিসের বিকল্প কিছু কিছু নেই। নেই। তুমি যত প্র্যাকটিস করবে ম্যাথ গুলো মানে এত শর্ট ট্রিক্স তো আছে, কিন্তু করতে করতে তোমার নিজের শর্ট ট্রিক্স তুমি নিজেই বানাতে পারবে। কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে এমন হয়। আর এই ম্যাথ প্র্যাকটিস করার সময় কি স্পেসিফিক্যালি ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার রিলেটেড প্র্যাকটিস করছিলে, নাকি তুমি এসএসসি বা এনটিপিসি রিলেটেড প্র্যাকটিসও করেছো? মানে তোমার মেটেরিয়ালটা কি ছিল ম্যাথ প্র্যাকটিসের না, সময়? আমি যদি প্রথম শুরু করেছিলাম আগারওয়াল দিয়ে, তারপরে আমি রাকেশ যাদব স্যারেরটা, মানে আমি স্পেসিফিক ডাব্লিউবিসিএস সেরকম ব্যাপার নয়, আমি রাকেশ যাদব স্যারের ম্যাথটা করেছিলাম। সেটা খুব ভালো হেল্প হয়েছিল। আর ইউটিউবে যে ভিডিও গুলো হয়, যেগুলো তো মানে ট্রিক্স ম্যাথ বলাই চলে, গগন স্যার আছেন, রাকেশ যাদব স্যার আছেন, এইগুলো দেখেছিলাম। গাগান স্যার, অভিনয় স্যার এনারা তো একদম ছড়িয়ে আছেন, মানে এখানে অজস্র ছাত্রছাত্রী পড়ছে। একদম। বেশ। তো ম্যাথের ব্যাপারটা একটুখানি ম্যামকে আমি বলতে বললাম এই কারণে, কারণ তোমরা প্রত্যেকেই বাংলায় ভূত যতটা না ভয় পাও, অঙ্ক আর ইংরেজিকে তার থেকে 4 গুণ ভয় পাও, আমি জানি। মানে এই দুটো সাবজেক্টের প্রতি তোমাদের প্রচুর ভয়। আর ডাব্লিউবিসিএস এর অঙ্ক আর ইংরেজি কিন্তু বিশাল রকমভাবে র্যাঙ্ক ডিসাইড করে, মানে ইংরেজি বাংলা মিলিয়ে যে পার্টটা তৈরি হয়, আর এদিকে ম্যাথস। তো সেক্ষেত্রে এরপর চলে আসছে একটু সাবজেক্ট ওরিয়েন্টেড কথাবার্তায়। সেটা হচ্ছে প্রিলিমস এবং মেন্সের তো একটা দু ক্ষেত্রেই এমসিকিউ আছে, শুধু একটাতে একটু অ্যাডভান্স লেভেলে বা একটু ডেপথ থেকে আসে, আর একটাতে কীরকম আসে আমাদের জানা নেই। তো সেক্ষেত্রে এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটার প্রিপারেশনের ক্ষেত্রে তোমার বুক লিস্টের ব্যাপারটা যদি একটু শেয়ার করো, অর্থাৎ ইতিহাসের জন্য তুমি কী কী বুক লিস্ট দেখেছিলে, কারণ তোমার অলরেডি হিস্ট্রি ছিল, মানে অ্যাজ ব্যাকআপ তো তোমার ইতিহাসই ছিল, তোমার অপশনালও ইতিহাস ছিল। পলিটি ইকোনমির ক্ষেত্রে ঠিক কীরকম প্রিপারেশন নিয়েছিল ইনক্লুডিং দ্য বুক লিস্ট? সায়েন্সটাকে কীভাবে ট্যাকেল করেছিল? অঙ্কটা তো আমরা শুরুতেই জেনে নিয়েছি। ইংরেজিটাকে কীভাবে ট্যাকেল করেছিলে? আর এই বুক লিস্ট শুরুর আগে আমি এই ভিডিওটাতে স্পেশাল ধন্যবাদ জানাতে চাইবো এক কাপ চা এবং ইংরেজির যিনি ওনার, অচিন্তদাকে। অচিন্তদার কাছে ইংরেজি পড়তো আমি যতটুকু জানি। তো সেক্ষেত্রে আমি অচিন্তদাকে ধন্যবাদ দিতে চাইবো, বিকজ অচিন্তদা এই সেশনটাকে অ্যারেঞ্জ করে দিয়েছে। এবং আমি মনে করি যে পশ্চিমবঙ্গে আমরা যত মেন্টাররা আছি প্রত্যেকের সাথে এরকম সক্ষতা বজায় রাখতে চাই। তো সেই জন্য অচিন্তদাকে স্পেশাল থ্যাঙ্কস। ডেসক্রিপটিভ পার্টে আমরা এটা নিয়ে আলোচনা করবো। তো কামিং ব্যাক টু দ্য টপিক, তুমি যদি একটু হিস্ট্রি থেকে তোমার বুক লিস্ট এবং প্রিপারেশন স্ট্র্যাটেজিটা বলতে। আমি হিস্ট্রি যদি বলি, প্রথমে আমি জীবন মুখোপাধ্যায় দিয়ে শুরু করা। আর জীবন মুখোপাধ্যায়ের পর থেকে যেটা আমি মনে করি প্রিলিমসটা কিন্তু জীবন মুখোপাধ্যায় ইটস স্বদেশ এনাফ। সভ্যতা বিশ্ব। তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে। তারপরে আমি নেক্সট মেন্স এর জন্য পুনাম দালাল লাহিয়ার বইটা দেখেছি। আর মানে অ্যানশিয়েন্ট আর মেডিভেলের জন্য, আর মডার্নের জন্য রাজীব বাহিরের বইটা দেখেছি। আর যেহেতু অপশনাল নিয়ে পড়া হতোই, সুতরাং একটা স্ট্রং জোন আমার ছিল। আর নিজের যেহেতু গ্র্যাজুয়েশন একটা হিস্ট্রি। অলরেডি স্ট্রং জোন ছিল। আচ্ছা, এরপর যদি চলে আসি ইংরেজির পার্টটাতে, আমি পরপর জিজ্ঞাসা করে নিচ্ছি তোমাকে, ইংরেজিটা কিভাবে ট্যাকেল করেছিল, মানে অবজেক্টিভ ইংরেজি ইংলিশটা স্পেশালি। অবজেক্টিভ ইংলিশ বলতে আমি পিকে দে সরকারের বইটা দেখতাম, ফলো করতাম। আর তার চেয়ে বড় কথা, আমি কিন্তু ইংলিশে ভীষণ ভীতি, মানে ভীষণই দুর্বল ছিলাম। তাই আমি সেই সমস্ত স্টুডেন্টদের বলতে চাই, মানে ইংলিশে যে ভীতি বলে কোনো কিছু হয় না। যেরকম ম্যাথে ভীতি আমারও ছিল, সেটা থেকে স্ট্রং হয়েছি। আর ইংলিশে এখনো অত স্ট্রং নই, আমি অত কিছু এখনো দক্ষ নই। তবে আমি স্যারের সান্নিধ্য পেয়েছি, অচিন্ত স্যারের। তার মানে আমার সফলতার পেছনে স্যারের অবদান অনেক। মানে হি ইজ আ মানে হাম্বল হিউম্যান বিং, মানে আমি দেখেছি কথা বলে। মানে তোমরা অনেকেই হয়তো একদম। ইউটিউবে প্রচুর মেন্টার ফাইট দেখে থাকো, অ্যাকচুয়ালি আমিও ইংরেজিই পড়াই এবং অচিন্তদাও ইংরেজিই পড়াই, এরকম আরও 10টা মেন্টার থাকবে ইংরেজি পড়ায়। কিন্তু এখানে কোনো মেন্টাল ব্যাটেল বা কোনো রকম সাইকোলজিক্যাল ব্যাটেলও নেই, তবেই আমি দাদার নামটা এখানে নিলাম। কারণ আমার কাছে দিনের শেষে ম্যাটার করে তোমার চাকরি পাওয়াটা। এবং এই ভিডিওটা এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি যদি খুব ভুল না হই, একটা দারুণ ইন্সপিরেশনাল ভিডিও হতে চলেছে। তার কারণ কি? কারণ এই ভিডিওটাতে যে অফিসারকে আমি কভার করছি, সে অকপটে কিন্তু সত্যি কথাটা স্বীকার করছে যে আমি ইংরেজি এবং অঙ্ক দু ক্ষেত্রেই কাছে ছিল। অঙ্কতে তো আমি রেডি করে ফেলেছি নিজেকে একটা স্টেজে, কিন্তু এখন অব্দি অ্যাংলো ইন্ডিয়ান হতে পারিনি। তো এই যে বিষয়টা, এই বিষয়টার পরেও কিন্তু মানুষটা ডাব্লিউবিসিএস ক্র্যাক করেছে। সুতরাং ইচ্ছে থাকলে কিন্তু সম্ভব, তাই তার লড়াইটা কিন্তু আমরা আজকে শুনছি। তো সেক্ষেত্রে ইংরেজিটাকে তুমি পিকে দে সরকার থেকে করেছিলে এবং নিশ্চয়ই প্রচুর মক প্র্যাকটিস করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো একটা ছিল। প্রিভিয়াস ইয়ার দেখাটা ভীষণ জরুরি, মানে বিসিএস এর প্রিভিয়াস ইয়ারটা দেখা ভীষণ জরুরি। প্রিভিয়াস ইয়ার তোমাকে বুস্টেড আপ করেছে এই ফিল্ডে, ইংরেজি। একদম আচ্ছা, একদম।
এরপরে যদি আমি আসি ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি, এই দুটো সাবজেক্টে আমি জানি না কোনোটা তোমার পাশে ছিল কিনা সে সময়, মানে সংবিধান বা কিছু ছিল কিনা, তো সেক্ষেত্রে ইন্ডিয়ান পলিটি আর ইকোনমি তোমার জন্য ঠিক কতটা চ্যালেঞ্জিং ছিল এবং কিভাবে করেছিলে, কোন কোন রিসোর্সেস ফলো করেছো? না, এই দুটো সাবজেক্টে আমার কাছে পুরো নতুন। আমি ইন্ডিয়ান পলিটির জন্য লক্ষ্মীকান্ত পড়েছি। মানে এই বইটা সত্যি অসাধারণ, মানে যার কাছেই শুনবেন সে একটা বইয়ের নাম বলে। সত্যি খুব ভালো বই। আর নতুন কিছু অ্যামেন্ডমেন্ট এবং জাজমেন্টের জন্য এখন আমার সত্যি কথা বলতে মানে বইয়ের আবার নতুন যে এডিশনটা বেরিয়েছে সেখানে আবার হ্যাঁ, জাজমেন্ট সেভেন্থ গুলো দিয়েছে এডিশনটা দেখলাম, দেখছি। মানে লেটেস্ট এডিশনটাতে জাজমেন্ট গুলো অ্যাড করেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবে তোমাদের সময় ছিল না আর জাজমেন্ট গুলো। তাছাড়া যদি প্রবলেম, না, না, তাছাড়া যদি আরেকটা প্রবলেম হয় আপনি গুগল করে নিতে পারেন। এটা সব থেকে ভালো, মানে এখন জাজমেন্ট নিয়ে ভীষণ কোয়েশ্চেন ভীষণ আসছে। কোশ্চেন আসে। এই জন্য গুগলটা করে নেওয়া খুব ভালো। আর ইকোনমি? আর ইকোনমিক্স এর জন্য আমি তুজাম্মা হেসন দিয়ে শুরু করি, আর নিতিন সিংহানিয়া স্যারের বইটা খুব ভালো লেগেছে বেশ। আমার। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন স্বভাবতই জাগছে, কারণ এখানে বহু ছাত্রছাত্রী ভিডিওটা দেখছে, সেটা হচ্ছে যে বহু ছাত্রছাত্রীর এই প্রশ্ন আমার ব্যাচেও থাকে, বাইরেও কোথাও পড়াতে গেলে পাই। সেই ইংরেজিতে আমি কাঁচা, মানে ইংরেজিটা একটু বুঝতে সমস্যা হয় আমার। তো সেক্ষেত্রে হাতে লক্ষ্মীকান্ত পড়ে যাওয়া, লক্ষ্মীকান্তের মতো একটা বই, কিংবা নিতিন সিংহানিয়ার ইকোনমির মতো একটা বই, সেই বইটার একটা ইনফ্লেশনের মতো চ্যাপ্টার, কিংবা এদিকে লক্ষ্মীকান্তের একটা পঞ্চায়েতি রাজ বা ইমার্জেন্সি প্রভিশনের মতো একটা চ্যাপ্টার, সেগুলোকে কোপ আপ করতে কি করে ইনিশিয়ালি, মানে পড়ে, মানে সেই চ্যাপ্টারগুলো কোনো Actually, অসুবিধা হলে কি গুগল করতে হয়, মানে স্টুডেন্টরা কিভাবে বুঝবে যারা একটু ইংরেজিতে কাঁচা, মানে এত মোটা মোটা তো বইগুলো, আর বই। হ্যাঁ, কিছু ওয়ার্ড যদি বাজে তোমাকে তুমি দেখে ডিকশনারি দেখে নাও। মানে এখন তো ফোনেই ডিকশনারি আছে, জাস্ট একটু দেখে নাও, কোনো বেশ ব্যাপার বেশ। না। তো তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে ইট ইজ হাইলি পসিবল। সুতরাং এইটা কিন্তু কোনো আজকের দিনে 2025 সালে বা যেই মুহূর্তে ভিডিওটা তোমরা দেখছো, ল্যাঙ্গুয়েজ কান্ট বি এ ব্যারিয়ার। মানে যে ল্যাঙ্গুয়েজটার দ্বারা আমরা প্রায় এত বছর শাসিত হয়েছি সেটা তো ব্যারিয়ার হতেই পারে না, আমরাই হাঁটিয়েছি। তো সেক্ষেত্রে সমস্যা নেই, এই ল্যাঙ্গুয়েজটা কোনো সমস্যা হবে না। ম্যাম যেটা বলছেন, তোমরা যখন পড়তে বসবে যে ওয়ার্ডগুলো ইস্যু হবে, এক্স্যাক্টলি শি ইজ রাইট, তোমরা ওয়ার্ডগুলোকে ফোন থেকেও দেখতে পারো, মানে এটার মানেই নেই একটা মোটা ডিকশনারি বা থিসরাস তুলে উল্টাতে হবে। খুব প্র্যাকটিক্যাল কথা ম্যাম বলেছেন, এবং শুরু থেকে বুঝতে পারছি ম্যাম খুবই প্র্যাকটিক্যাল মানুষ, নয়তো এতগুলো পার্টে ল্যাক থাকার পরে একজন অফিসার হচ্ছেন, এরকম আমরা আইপিএস বা আইএস এর স্টোরিতেও দেখতে পাই। একজন আইপিএস অফিসার ছিলেন যিনি তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা শেয়ার করেছিলেন, বিকজ তার উচ্চ মাধ্যমিকে 45% স্কোর ছিল, এবং তারপরে ওরা বুঝিয়েছিলেন যে এটার পরে আই ক্র্যাক ইউপিএসসি, মানে দিস মাচ আমি এগিয়েছি এতটা। তো এইগুলো না আমাদেরকে ইন্সপিরেশন দেয়, কারণ পশ্চিমবঙ্গে যারাই ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, আমি এটা হলফ করে বলতে পারি অন রেকর্ড, প্রায় 70 থেকে 75% ক্যান্ডিডেট ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড। যারা এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকে স্বপ্ন দেখছো ডাব্লিউবিসিএস এর, কারণ আমি একদমই এক্স্যাক্টলি এলিট কলকাতার ছেলে। আমাদের এখানে আমি আগেও বলেছি যে খুব একটা কিছু আমাদের এখানে বিজনেস কালচার, ফিল্ম কালচার, কিন্তু এই কালচারটা পাওয়া যায় না। আমি যতদিন না গ্রামে গেছি, সত্যজিৎ রায় যেটা করেছিলেন, উনি যখন কোথাও গিয়েছিলেন উনি তারপর লিখতে পেরেছিলেন যে এরকম একটা গ্রাম বাংলা আছে। তো আমি কিন্তু ফিল করেছি যে তোমরা ঠিক কতটা পরিশ্রম করো, মানে খুবই, মানে অসাধ্য সাধন করার মতো ক্ষমতা তোমরা রাখো। আর সেই কারণেই আমি নিজেকে একটা প্রমিস করেছিলাম যে আমি এই স্টোরি প্রত্যেক বছর আনবো। তো তার মধ্যেই সুপ্রিয়ার স্টোরিটা একটা। তো সেক্ষেত্রে ইংরেজিকে কোনো বেরিয়ার করে দেখো না, তার কারণ মেন্সের এক্সামটাও ইংরেজিতেই হবে, এবং মানে ইংরেজিতেই যখন হবে তখন ইংরেজিতে পড়াটাই ভালো। এবং অবশ্যই বেসিক বইগুলো যেটা তোমাদের ম্যামও করেছিলেন, জীবন মুখোপাধ্যায় স্যার তো একজন মানে কার্ড ক্লাসিক মানুষ, মানে জীবন মুখোপাধ্যায় স্যার তো রিসেন্টলি প্রয়াত হয়েছে যতদূর জানি, মানে খুব রিসেন্টলি। তো ওনার হুম। বইগুলো তো পাথেও এক একটা, মানে হিস্ট্রির পার্টে তো না বললেই নয়। তো আমরা, আমার সময় তো হিস্ট্রি যে হুম। তোমার পাশে ছিল তো আমি পড়তাম। তো দারুণ বই, তোমরা ওগুলো ফলো করতে পারো, ম্যাম এখানে ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছেন। এবার আমরা একটু ম্যামের থেকে জেনে নেবো যে সায়েন্সের যে পার্টটা ছিল তোমার, প্রিলিমসের এবং মেন্সের সায়েন্স অ্যান্ড টেক, তুমি দুটোকে এক করেও বলতে পারো। এই সায়েন্সের পার্টটার জন্য তুমি ঠিক কীভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলে, নাকি এই পার্টটা তো কি ইনিশিয়ালি কিছু ফিয়ার ফেস করেছিলে, ফিয়ার ফ্যাক্টর কিছু ছিল? হ্যাঁ, হ্যাঁ, প্রথম দিকে এই ক্ষেত্রেও আমার একটা ছিল। আমি প্রথমে আছে লুসেন্টের যে জিকে বই, প্রথমে ওটা দিয়ে আমি পড়েছিলাম। তারপরে ফার্দার আমি আরেকটু চেয়েছিলাম যে সায়েন্সটা আরেকটু ডেভেলপ হোক, আরেকটু ইয়ে হোক, সেই জন্য আমি এনসাইক্লোপিডিয়ার বইটা পড়ি। এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্স। খুব সহজ বই নয় এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, ইটস কোয়াইট বাল্কি, বেশ, মানে হ্যাঁ। হ্যাঁ, ওটা থেকে একটু শর্ট করে পড়া যায়, মানে যে খুব মানে প্রথমে সবটাই যে পড়া যায়। পড়তে হবে এমন না, ওখান থেকে তোমার। হ্যাঁ। আচ্ছা ম্যাম, তাহলে সায়েন্সের জন্য এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স ফলো করেছেন, এবং তার আগে তিনি আরেকটি বই ফলো করেছেন যেটা তিনি মেনশন করলেন। এরপরে চলে আসছি যেটা নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের প্রবল ভয়, মানে 2023-এর প্রিলিমসের প্রশ্নের পর থেকে তো ভয়টা আরেকটু বেড়ে গেছে, কাট অফটা পড়ে যাওয়ার পর আরেকটু বেড়ে গেছে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স।
মানে স্টুডেন্টরা অনেকেই আমাকে বলে যে স্যার দিনে 4 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে হবে। এবার আমি বোঝাতে পারি না তাদেরকে অনেক ক্ষেত্রেই, কারণ আমি খুবই সামান্য একজন শিক্ষক, মানে আমি অফিসার তো নই। তো সেক্ষেত্রে যে দেখো ইউপিএসসি পড়ছো না, ইউপিএসসিটা মোস্টলি কারেন্ট অ্যাফেয়ার্স সেন্ট্রিক। এখানে 25 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো প্রিলিমসে আসবে। তো তুমি একজন অফিসার, তুমি একটু যদি শেয়ার করো যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশনটা কীভাবে হওয়া উচিত এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে ঠিক আমরা কতটা গুরুত্ব দেবো ইন রেসপেক্ট উইথ আদার সাবজেক্টস। অ্যাকচুয়ালি আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি যেটা ফলো করেছিলাম, আমি নলেজ অ্যাকাউন্ট বলে একটা চ্যানেল আছে, আমি ওটা প্রতিদিন মানে ডেইলি খুব কারেন্ট ভালো অ্যাফেয়ার্স চ্যানেল। দেয়, ওটা জাস্ট একবার করে দেখতাম। আর অ্যাচিভার্সটা দেখতাম আমি। মান্থলি না উইকলি? আর তার এই মানে সঙ্গে মান্থলি না ইয়ারলি? না, মান্থলি, আমি মান্থলি দেখতাম। বেশ। মান্থলি অ্যাচিভার্সটা দেখতাম। আর হচ্ছে পেপার তো ডেইলি আছে। ডেইলি পেপার। আচ্ছা, আমি যদি একটা হুম। আর এক্সামের আগে আরেকটা জিনিস সব থেকে ভালো হয়, ওরা মানে কতগুলো ইয়ার একবারে একটা মানে নলেজ অ্যাকাউন্ট বলুন যে কোনো চ্যানেলে এটা ইয়ারলি দিয়ে দেয়। কম্পাইলেশন। বেশ, ওটা লাস্ট 6 মান্থ বা 1 ইয়ারের, ওইটা জাস্ট একটা রিভিশন দিলে বেশ ভালো কাজ বেশ হয়। বেশ, তো ম্যাম কিন্তু কিছু স্পেশাল টিপস শেয়ার করছেন, আর এগুলো কিন্তু একদম ডাইনামিক টিপস, মানে তোমরা যদি এটা ফলো করো, সেখানেও কাজ করেছে ম্যামের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রেও কাজ করবে। কারণ একটা কথা মাথায় রাখো, সাফল্যের গল্পগুলো একটু আধটু একটা থাকলে শুধু শরীরগুলো বদলে যায়, চেহারাগুলো বদলে যায়, কিন্তু গল্পগুলো কিন্তু মোরাললেস সেম। তো সেক্ষেত্রে ম্যাম যেটা বলছে স্ট্র্যাটেজিও মোরাললেস একই হবে, শুধু তোমরা দেখো যে যত স্ট্র্যাটেজি ইউটিউবে দেখছো, কারণ আবারও একই কথাই বলছি, আমি জাস্ট কন্টেন্টের জন্য তো শেয়ার করি না। তো যতগুলো টপার স্টক এই বছরে আসবে, প্রত্যেক বছরই ইউটিউবে আজকাল ইউপিএসসি টপার টক, অন্যান্য টপার টক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপার টক আসে। তোমরা চুজ করে নিও যে কোনটা তোমাদের সাথে ফিট করছে। ম্যামের যে স্টোরিটা তোমাদের সাথে আসছে, বিশ্বাস করো ম্যামের স্টোরিটা বহু বহু আমার প্রিয় বোনদের সাথে ফিট করবে, বহু ভাইদের সাথে ফিট করবে। তো যাদের সাথে ফিট করবে, যারা বুঝবে যে হ্যাঁ আমিও তো এই কন্ডিশনেই আছি, মানে আমি হয়তো এর আগে একটা ভিডিও দেখেছি যেখানে যিনি বসেছেন, তিনি মোটামুটি একাডেমিক লাইফে অনেক কিছুতে ভালো ছিলেন, খুব স্কিল্ড ছিলেন, কিন্তু সবসময় যদি কেউ স্কিল্ড হয়, সে সবসময় বিসিএসে আসবে এরকমটা মানে নেই কিন্তু। কেউ খুব স্কিল্ড হয়ে গেলে ও তো অন্য কোথাও চলে যেতে পারে, তাই না? সে গভর্নমেন্ট সার্ভিসে কেন আসবে মোস্টলি? এটা খুব সত্যি কথা বলছি, মানে এটা রিয়েলিটি, এটা অফিসাররাই শেয়ার করে। তো সেক্ষেত্রে এতটা খাটছে একটা মানুষ, এতটা লেংদি একটা প্রসেস, মানে এক তো সাবজেক্ট লেংদি, দুই আমাদের মাননীয় যে পিএসসি আছে সে আরও লেংদি করে দেয় প্রসেসটা। তো দু ক্ষেত্রে গিয়ে এতটাই লেংদি হয়ে যায় যে মোটামুটি যতক্ষণ না চুল পাকছে আমরা কিন্তু অপেক্ষা করি। তো এই ধৈর্য নেবার পরেও একটা স্টুডেন্ট যখন দেখে তার 2-3টে সাবজেক্টে তার কাঁচ আছে, এবং যখন তুমি দেখছো ইউটিউব দেখে যে কিছু অ্যাসপিরেন্টরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলছে, তখন কিন্তু ভেবো না যে তোমার দ্বারা হবে না। এই বছরে সত্যি সত্যি এরকম কিছু দারুণ দারুণ বরেণ্য ক্যান্ডিডেটকে আমি পেয়েছি, আই এম ভেরি ব্লেসড। লাইক সুপ্রিয়া, ওদিকে আমি সন্তুকে পেয়েছি, যারা লিটারেলি কিছু কিছু পার্টে ল্যাক করেছিল, তারপরে তারা সেই জায়গাটাকে বিল্ড আপ করেছে, নিজেকে জায়গাটাকে ভরেছে এবং ভরে বিল্ডিং দাঁড় করিয়েছে। তো এই জিনিসগুলোর জন্যই কিন্তু এই টপারটাগুলো কভার করা। এবং তোমরা এটা কমেন্টে জানিও যে ম্যামের এই স্টোরিটা তোমাদেরকে ঠিক কতটা ইন্সপিরেশন দিচ্ছে, ম্যাম যে স্টেজের কথা শেয়ার করছেন এবং আজকে ম্যাম যে স্টেজে আছেন, তোমরা তোমরা নিজেদেরকে ঠিক কোন পার্টটায় দেখতে পাচ্ছ, প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমিও একটা আইডিয়া পাবো। তো এরপর সুপ্রিয়ার কাছে একটা প্রশ্ন আনবো, মক টেস্ট, এটা নিয়েও একটা জল্পনা কল্পনা চলে। প্রথম কথা হচ্ছে আজকের দিনে যদি আমরা দেখি, যেটা 17-18 সালে ছিল না, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মক টেস্টের একটা বহুল অংশে একটা দেখতে পাই মক টেস্টকে বিক্রি করার একটা ব্যাপার এসেছে, প্রচুর ইনস্টিটিউট তাদের মক টেস্টকে অফার করে। এবার সেক্ষেত্রে একটা স্টুডেন্ট যখন তার প্রিপারেশন শুরুর দিকে থাকে, তখনই সে মক টেস্টটা হয়তো কিনে ফেলছে, বিকজ মক টেস্ট একটা ল্যাডার অফ সাকসেসও কিছু ক্ষেত্রে বলা হয় ইভ্যালুয়েশনের জন্য। তো একটা স্টুডেন্টের ঠিক কোন সময়টা মক টেস্ট দেওয়া উচিত? কারণ বহু ক্ষেত্রে স্টুডেন্টরা কমেন্ট করে স্যার মক টেস্ট পাচ্ছি না, খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছি। এবং আমি যখন জিজ্ঞাসা করি তুমি কি পড়েছো পুরোটা পুরোটা পড়ে মক টেস্ট দিতে বলছে, বলছে না আমার সেকশনাল হয়েছে। তো সেক্ষেত্রে মক টেস্ট কখন দেওয়া হেলদি, এবং মক টেস্ট কোন সময়টায় দিলে একটা স্টুডেন্টের প্রপার ইভ্যালুয়েশন হতে পারে, তুমি যদি একটু শেয়ার করো। আমি যেটা মক টেস্ট দিতাম, আমি মেনলি কিন্তু মানে এক্সামের কিছু মানে কিছু বলতে কি 1 মাস আগে, 2 মাস আগে দিতাম। 1 মাস আগে আমি জাস্ট রিভিশনের জন্য রাখতাম, মানে বিফোর 1 মাস ওটাকে আমি মক টেস্ট দিতাম না, তার আগের 1 মাসটা মক টেস্ট বাহ। দিতাম। আমার মনে হয় সেটাই খুব ভালো। মানে পরের 1 মাসটা আমি মক টেস্ট দিয়ে সময় নষ্ট করতাম না, আমি ভাবতাম যে এবার যত পারবো আমি রিভিশন। রিভিশনটা দেবো। ওকে। তো এই রিভিশন স্ট্র্যাটেজি এবং সারা বছর যেটা পড়েছো, একটা সাবজেক্টিভ প্রশ্ন বাংলার ছাত্রছাত্রীরা প্রচুর করে, মানে তারা জানে যে কাট অফ প্রত্যেক বছর বদলাতে পারে, তবুও তারা জিজ্ঞাসা করবে, এবং তবুও সেই সমস্ত ভিডিওতে লক্ষাধিক ভিউজ আসবে যেখানে তারা কাট অফ সম্পর্কে প্রেডিক্ট করে। তো বাংলার ছাত্রছাত্রীরা কিন্তু সাবজেক্টিভ প্রশ্ন করবে, স্যার কাট অফ কেমন হবে বলুন, ভ্যাকেন্সি কত আছে, এদিকে আমি কোনোটাই জানি না অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে তোমার কাছে একটা প্রশ্ন রাখছি, যেটা বিভিন্ন কমেন্ট সেকশনে পড়ে,
যে আজকের দিনে বিসিএস পাওয়ার জন্য রিভিশনের সময়টাকে যদি বাদ দিই, মোটামুটি কতক্ষণ সময় দেওয়া উচিত একজন বিগিনারের, কতক্ষণ সময় দেওয়া উচিত, এবং বিসিএস এর আগে তুমি ঠিক কতক্ষণ সময় পড়তে, মানে তোমার যদি পড়ার নির্ঘণ্টটা একটু বলো। অ্যাকচুয়ালি আমি বলতে একটু পড়াশোনাটাকে ভালোই বাসি বলা চলে, ওই জন্য একটু বেশিই পড়তাম বলা যায়। অনেকে কিন্তু 5 ঘন্টা 6 ঘন্টা পড়েই হয়েছে। আর আমার যেহেতু অনেক ক্ষেত্রে উইকনেস ছিল, আমার সেটা ভেবেই আমি অনেকটা সময় ম্যাথের ক্ষেত্রে ইনভেস্ট করতে হতো, ইংলিশের ক্ষেত্রে ইনভেস্ট করতে হতো। এই জন্য আমার টাইমটা অনেকটাই লাগতো বলা চলে। আর আমার বাড়িতে অ্যাকচুয়ালি আমি পড়াশোনা, বাবা মা এটাই সাপোর্ট করতো তুমি পড়াশোনা করো, মানে আমার মানে নেসেসারি যে কাজ বাদ দিয়ে আমি পড়াশোনা করতে ভালোবাসতাম। বাড়ি থেকে যেহেতু আমি বেরোই না, আর সেই জন্য আমার সমস্ত টাইমটা পড়াশোনার জন্যই যেত। বেশ, তো আমরা জানতে পারছি ম্যাম মোস্ট অফ দ্য টাইমে কিন্তু তার পড়াশোনাতেই কাটাতেন, এবং এই এক্সাম্পলটা কিন্তু তাদের যারা সত্যি বইটা পড়তে ভালোবাসো, যাদের বই দেখলে গায়ে জ্বর আসে না, মানে কোনোভাবেই বইটা পড়তে ভালোবাসো। তো ম্যাম কিন্তু জানতেন তার কিছু পার্ট একটু ইস্যু রয়েছে, এবং তিনি সেই জায়গাগুলোকে ঠিক করেছেন। তো এটা কিন্তু কেউ ভেবো না যে মানে তোমাকেও 9 ঘন্টা 10 ঘন্টা করেই পড়তে হবে, মানে তুমি নিজে থেকে ডিসাইড করে নিও। আমি 4 বছর ধরে একই কথা বলছি, তোমার জন্য কোনটা ফিট হচ্ছে সেটা ডিসাইড করে নিও। এবং এখানে আরও একটা কথা আমি শেয়ার করব, অনেককেই দেখেছি যে তোমরা যে সাবজেক্টটাতে অত স্ট্রেংথ আছে, স্টিল তোমরা সেই সাবজেক্টের জন্য এক্সপেন্স করছো, তোমরা খরচ করছো, বাট সেটা করো না। সেটা তোমাদের জন্য ইস্যু হবে, কারণ অতিরিক্ত পড়াশোনাটাও কিন্তু প্রবলেম করাতে, মানে তুমি কনফিউজড হয়ে যাবে। সবসময় নিজের মেটেরিয়ালটা ক্রিস্প এক- রেখো। মানে অর্থাৎ যদি ধরো তোমার, এখন তো তোমরা প্রত্যেকেই জানো যে মাল্টিভিটামিন ক্যাপসুল খেতে ডাক্তাররাও না করে, কারণ তাতে যেহেতু ধরনের ভিটামিনগুলো একসাথে দেওয়া থাকে, ডাব্লিউবিসিএস এর জীবন বিজ্ঞান পড়লেও জানতে পারবে, সব ভিটামিনগুলো অনেক ভিটামিনের অ্যান্টিভিটামিন হয়। তো সেক্ষেত্রে তুমি যখন নিজের ব্লাড টেস্ট করাবে, যদি মনে হয় যে আমার ভিটামিন বি 12 কম আছে, আমি বি 12টাই খাই। যদি আমার মনে হয় ভিটামিন এ কম আছে, আমি এই খাই, কারণ অতিরিক্ত এ ক্যান্সার করাতে পারে। এটা আমি ভিটামিনের কথা বললাম না, কি বললাম, তোমাদের সাবজেক্টের কথা বললাম। যেটা দরকার সেটুকু পড়ো, তার বাইরে অন্য কিছু এক্সট্রা নিতে যেও না। কারণ আমি বহু ছাত্রছাত্রীকে বলতে শুনলাম, স্যার এবারে মেন্সে বসতে পারলাম না। তারপর জানতে পারলাম তুমি মোটামুটি 50টা গ্রুপ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, 50টা গ্রুপ থেকে ইংরেজি এগুলো জোগাড় করেছো। ওইটা কিন্তু এই মাল্টিভিটামিন খাওয়ার মতো হয়ে যাচ্ছে, মানে সব একসাথে একটা একে অপরকে কিন্তু একদম অন্যভাবে কাজ করছে। তো এটা মাথায় রাখো, যতটুকু দরকার তার বাইরে বাকিটা কিন্তু বেশি। তো সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এতগুলো পার্ট এতটা সাবলীলভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং সম্ভবত এটা আমার চ্যানেলের একটা খুবই দারুণ ভিডিও, যেখানে আমি একজন অফিসারকে পাচ্ছি যে সাবলীলভাবে তার উইকনেসগুলোকে খুব দারুণভাবে শেয়ার করছে। কারণ উইকনেস থাকা খুব জরুরি, উইকনেস না থাকলে মানুষ বুঝতে পারে না যে আমি কোন পার্টটাকে নিয়ে কাজ করব। এরপরে আমি একটু মেন্স ওরিয়েন্টেড প্রশ্ন করছি, যে মেন্সের সময়, মেন্স যখন পরীক্ষাটা হলো, তার আগে তোমার প্রিপারেশনটা এক্স্যাক্টলি কীরকম ছিল, পড়ার সময়টা বেড়েছিল কি না আগের থেকে, এবং একদিনে যেহেতু মোটামুটিভাবে 2টো করে এক্সাম পড়ে, সেখানে তুমি কীভাবে সাবজেক্ট ওরিয়েন্টেশনটা রেখেছিলে, কীভাবে তুমি কন্ট্রোল করতে, এবং রিভিশন স্ট্র্যাটেজিটা ঠিক কীরকম ছিল। আর এটার সঙ্গে আর একটা কোয়েশ্চেন একটু এক্সটেন্ডেড ভার্সনে দিচ্ছি, সেটা হচ্ছে তুমি কি নোট মেকিং করে পড়তে, না বই পড়েও তোমার হতো, মানে বই দাগ দিয়ে পড়তে, বিকজ দেয়ার আর সেভারাল টাইপস অফ স্টাডিং, নাকি তুমি নোট বানাতে। আর যদি বানাতে, তাহলে আজকের দিনে ছেলেমেয়েদেরকে প্লিজ একটু বলো যে নোট মেকিংয়ের প্রয়োজনীয়তা আজকে আছে কি নেই, আর থাকলে সেটা কতটা। অ্যাকচুয়ালি নোট মেকিং এর প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমি নিজে থেকে কখনো নোট বানাইনি। আমার বইটাই নোট, কারণ আমার বইয়ের মানে কোনো অংশ বাদ নেই। মানে বইটা আছে, আর তার প্রত্যেকটা জায়গায় মানে আমি যে এক্সট্রা কোয়েশ্চেন পেতাম সেগুলোকে বইয়ে লিখে রাখতাম, মানে এটা আমার রিভিশনের ক্ষেত্রে সুবিধা হতো। এই জন্য আমি মানে বইয়ের প্রত্যেকটা জায়গাতে মানে এই হিস্ট্রি জীবন মুখোপাধ্যায় বই, আর মানে জিওগ্রাফির ক্ষেত্রে কার্তিক চন্দ্র মন্ডল বোধহয় কোথাও ফাঁকা নেই। তুমি যে বইতে লিখতে, এটা কি ওই স্টিকি নোটস, ছাত্রছাত্রীরা অনেকেই জানতে স্টিকি নোটস দিয়ে লিখতে, নাকি নর্মালি লিখে নিতে? মানে অনেকে বইয়ের ওপর একটা নোট নর্মালি কানেক্ট করে লিখে নর্মালি নেবে, বইতে জায়গা থাকে না। যেমন লক্ষ্মীকান্ত অনেকটা করে জায়গা সাইডে বাঁচে, কিন্তু রাজীব ভাইটা জায়গা বাঁচে না। ওই ওই আমি, না না, আমি অ্যাকচুয়ালি মানে যে বইয়ের ক্ষেত্রে ধর মানে জায়গা আছে সেখানে তো লিখেই ফেললাম। যেমন হিস্ট্রি বইয়ের ক্ষেত্রে জায়গা হয়েও আর মানে জায়গা ছিল না, তখন আমি সেই পেজ নিয়ে ওই ওর সাথে এঁটে দিয়ে ওইগুলোর সঙ্গে লিখে লিখে রেখেছি। দারুণ দারুণ। তো আমরা ম্যামের মোটামুটিভাবে তো ম্যামের বুক লিস্ট এগুলো শেয়ার করলাম। ম্যামের আরও একটা ভিডিও ম্যাম করেছেন, সেই ভিডিওটার লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। যদি আমি কোনো টপিক মিস করে গিয়ে থাকি, বিকজ এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও নয়, তাহলে তোমরা ওখানে গিয়েও স্যারের কাছেও দেখে নিতে পারো। এরপর চলে আসছে একটু কম্পালসারি পার্টটা, অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে। তো বাংলা এবং ইংরেজিতে মোটামুটিভাবে কী কী চ্যালেঞ্জেস ছিল, এবং কী কীভাবে তুমি সেটাকে রিকভার করেছিলে, নিজেকে কী কীভাবে তুমি স্টেবল করেছিলে যে এই পরীক্ষাটা আমি পাশ করার মতো জায়গায় আছি। বাংলার ক্ষেত্রে বলবো আমার বাংলাতে সাধারণত বাংলা ছেলে মেয়েদের সেরকম সমস্যা হয় না। তবুও বলবো লেখার কিছু কিছু মানে স্ট্র্যাটেজি আছে।
তাই প্র্যাকটিসটা কিন্তু বাংলা ইংলিশ বোথ সকলকেই করা দরকার। মানে বাংলা পারি বলে আমি যে প্র্যাকটিসই করলাম না, এটা কিন্তু সত্যি ভীষণ খারাপ হয়। এজন্য আমার প্র্যাকটিস দুটোই করা দরকার, বাংলা ইংরেজি দুটোই করতে হবে প্র্যাকটিস। আর বাংলার ক্ষেত্রে আমি মানে একজন স্যারের নাম পড়ছি, প্রশান্ত নেমো, তিনি এই টেকনিকটা খুব ভালোভাবে শিখিয়েছিলেন। মানে বাংলার জন্য আমার কাছে খুব ভালো, আর ইংলিশের জন্য তো বলার কিছু নেই, অচিন্ত স্যার আপনাকে তো অনারেবল মেনশন তিনি করলামই, হ্যাঁ ছিলেন। রাইট। মানে তিনি আমাকে লেখার স্টাইল, মানে কি সুন্দর, মানে সরল ভাবে কিভাবে লেখা যায়, লেখার স্টাইল গুলো কিভাবে করা যায়, মানে এটা সত্যি দারুণ। খুব হেল্প করেছে আমার, অন্তত 22-এর জন্য। আচ্ছা, এরপরে একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে তোমার কি এটা ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল? একটু না যদি না, অ্যাটেম্প্ট গুলো অ্যাকচুয়ালি নিয়ে আমার কথা বলো। লড়াইটা দীর্ঘ বলা চলে। আমার লড়াইটা দীর্ঘই বলা চলে, কারণ আমি প্রথম 2016 থেকে শুরু করা। 2016-তে প্রিলিমস কোয়ালিফাই হয়নি, 2017-তে প্রিলিমস মেন্স কোয়ালিফাই করে ইন্টারভিউ পর্যন্ত গেছিলাম, কিন্তু আলটিমেটলি হয়নি। তারপরে প্রত্যেকবার 18, 19, 20 প্রত্যেকবার মেন্স দিয়েছি, কোয়ালিফাই হয়নি। সুতরাং একটা ব্যর্থতার স্বাদ ভীষণভাবেই পেয়েছি। 2022-এই 21 আলটিমেটলি মেন্স দিয়েছিলে? সাকসেস। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেন্স 16, কোনোবারই বাদ 17, যায়নি, মানে 18, 19, একবার আমি 20, প্রিলিমস 21, পাস 22, করার মানে পরে। কতটা এনার্জি থাকলে একটা মানুষ সেভেন্থ টাইমে ফাইনালি ডাব্লিউবিসিএস, ইফ আই এম নট রং, আমাকে কারেক্ট করে দিও, 7বারের বারে তো ফাইনালি জয়েন করলে, তাই তো? হুম, মানে এটা মানে হাততালি দেওয়ার মতো, মানে দারুণ একটা ব্যাপার। আমি এর আগে একটা গল্প পড়েছিলাম, ম্যামের নামই নিচ্ছি, মিলানি ম্যামের একটা গল্প পড়েছিলাম, সম্ভবত ম্যামের 4 কি 5th অ্যাটেম্প্ট লেগেছিল, ম্যামের বেঙ্গলি অপশনাল ছিল আমি খুব ভুল না হলে। ওনার আমি সাকসেস স্টোরি আনতে পারিনি চ্যানেলে সেই সময়। তো আজকে ফাইনালি এমন একজনের আনছি, সবাই জানতে চাও যে স্যার অনেকেই আছে 1 অ্যাটেম্পটা ক্র্যাক করেছে বা 2 সেকেন্ড অ্যাটেম্প, বাট আমরা তো পারছি না, আমাদের জন্য কে আছে? তো আজকে এরকম কিছু ভিডিও আনতে পারছি যে সুপ্রিয়ার 7 নম্বর অ্যাটেম্পটে সুপ্রিয়া ক্র্যাক করেছে। আর সত্যি কথা বলতে সুপ্রিয়া একজন হাউস ওয়াইফ খুব সম্ভবত, মানে শি ইজ ম্যারিড। তো সেক্ষেত্রে মাঝখানে নিশ্চয়ই একজন, মানে আমরা যখন ম্যাম অনুপ্রিয়া, যিনি অনুকুমারী, যিনি আইএস হয়েছিলেন, তিনিও বলেছিলেন যে হাউস ওয়াইফ হওয়ার পরও আমাকে একটা পার্টকে করে পড়াশোনা করতে হয়েছিল। তো সেরকম কিছু চ্যালেঞ্জেসও নিশ্চয়ই ওর মধ্যে ছিল, প্রচুর সাপোর্টও পেয়েছে। তারপরেও নিজেকে নিজে সাপোর্ট করে 7টা অ্যাটেম্পটের মাথায় গিয়ে চাকরিটা পেয়েছে, এবং প্রত্যেকবার কিন্তু মেন্স দিয়েছিল। জাস্ট 2016 নম্বরটা বোধ হয়, সম্ভবত 2016 সালে তুমি মেন্স দাওনি। তো এই জার্নিটা ভাগ্যের শেষে জিজ্ঞাসা করলাম, ইট ইস আ ভেরি লং জার্নি, ইটস আ লং লং জার্নি। এবং সেই লং জার্নিতে ফাইনালি ও মানে দেখতে পেয়েছে ওদিকটা পাহাড়কে উস পার। তো সেই জন্যে ওকে অনেক অনেক কনগ্রাচুলেশন, এবং আমি দাদাকেও অনেক মানে থ্যাংক ইউ জানাতে চাইছি এরকম একটা সাকসেস স্টোরি আমাকে কভার করতে দেওয়ার জন্য, এই কানেকশনটা আমাকে দেওয়ার জন্য। এরপরে চলে আসছি অপশনাল পেপারটাতে, অপশনাল হিস্ট্রি। তো অনেকেই আছে যারা অপশনাল হিস্ট্রি প্রিপারেশন নিচ্ছে এই মুহূর্তে, শুরু করতে চায়। তো তুমি যদি একটু বলো যে অপশনাল হিস্ট্রির জন্য তারা কিভাবে শুরু করতে পারে, কিছু বেসিক মেটেরিয়াল যদি তুমি তাদেরকে বলো। না, আমি যদি বলি অপশন লিস্টে, আমি কিন্তু প্রথমে জীবন মুখোপাধ্যায়টা পড়েছিলাম। তারপরে দেখলাম যে জীবন মুখোপাধ্যায় থেকে আমি চাইছি একটু ইউনিক নোট তৈরি করতে। তারপরে আমি অ্যানসিয়েন্টের জন্য সুনীল চট্টোপাধ্যায়ের বইটা দেখেছি, মানে আমি নিজে নোট তৈরি করতাম, নিজের নোটই আমার মনে হয় সব থেকে ভালো। মেডিভেলের জন্য তসলিম চৌধুরীটা দেখেছিলাম। আর মডার্নের জন্য অনেকগুলো বই আমি দেখেছিলাম, মানে সব কোয়েশ্চেন অ্যাকচুয়ালি এক বই পাওয়া যায় না, আমি দেখেছি মডার্ন ইন্ডিয়ার জন্য। শেখর বন্দ্যোপাধ্যায়টা দেখেছি। তারপরে আধুনিক ভারতের 150 বছর, সমর কুমার মল্লিক, এই বইটা আমি দেখেছি, এর দুটো পার্ট আছে। এরকম আর কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো আমি অন্য কোথাও পাচ্ছিলাম না, সেই জীবন মুখোপাধ্যায় ফিরে আসতে হয়েছিল। সেগুলো ওখান থেকেই বেশ। পড়েছি। এই অপশনাল লেখার তোমার মিডিয়ামটা কি ছিল, বাংলা নাকি ইংরেজি? বাংলাতে আচ্ছা, লিখেছি। তো এখানে তাই একটা প্রশ্ন প্রসঙ্গতই আসছে আমার মনে। বহু ছাত্রছাত্রী এখনকার দিনে মনে করেন যে বহু সাবজেক্টের হয়তো বাংলায় এনাফ মেটেরিয়াল নেই। তো ইতিহাস নিয়ে তুমি যেহেতু অলরেডি সাকসেসফুল হয়েছো, তো তোমার মতে নিশ্চয়ই ইতিহাস নিয়ে যদি এখন 2024-ও যেদিন কখনো কখনো তো হবে, তো সেই সময় যদি কেউ বসে, যে ইতিহাসের কি এনাফ মেটেরিয়াল বাংলাতে আছে যেটা নিয়ে তারা বুঝতে পারে? হ্যাঁ, যথেষ্ট মেটেরিয়াল আছে বেশ, হিস্ট্রিতে। তো তোমরা শুনে নিলে যে মেটেরিয়াল কিন্তু বাংলায় আছে। হ্যাঁ, এটা সত্যিই যে অনেক সাবজেক্টেরই হয়তো এনাফ নেই, বাট ইতিহাসের কিন্তু আছে, কারণ ইতিহাস একদম টপ ক্লাস পুরোনো সাবজেক্টগুলোর মধ্যে পড়ে, মানে বহু পুরনো, মানে আমরা যতদিন থেকে, মানে ডাইনোসরের নিচ থেকে রয়েছে ইতিহাস আর কি। তো সেক্ষেত্রে ওটা পড়ে। অনেকেরই প্রশ্ন থাকে এটা জানা যে ম্যামের ল্যাঙ্গুয়েজ কী ছিল, ম্যাম কীভাবে পড়াশোনা করেছেন। তো ম্যামের বুক লিস্ট, ম্যামের মক স্ট্র্যাটেজি, ম্যাম কতক্ষণ পড়তেন, ম্যামের অপশনাল স্ট্র্যাটেজি, সবটাই শেয়ার করলাম। এবং শেষে ম্যামকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আগামী দিনের যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে চলেছে, সেখানে প্রচুর হাউস ওয়াইফ আছে। এই ভিডিওটা আমি তাদেরকেই মানে রেফার করেই করা ছিল,
যারা অনেকেই বলে, আমার কমেন্ট সেকশনও আসে যে আমার বিয়ে হয়ে গেছে, বাট আই ডোন্ট নো ওয়্যার টু স্টার্ট, আই ডোন্ট নো হাউ টু স্টার্ট, মোটিভেশন পাই না, কিছু ক্ষেত্রে মনে হয় পারবো কি না। আমার তো অনেকে মা হয়েছেন, তো তাদের মনে হয় যে এর পরে কি বিসিএস সম্ভব। তো আবার একই কথা, আমরা মেন্টার, তোমরা অফিসার, তোমরা তোমরা বলো তাহলে এটা বেটার কাজে লাগবে। তো সেক্ষেত্রে যদি তাদের উদ্দেশ্যে, আমার সেই সমস্ত বোন দিদি তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলো যে বিয়ের পরেও সম্ভব, তাহলে কিভাবে, কিছু যদি মোটিভেশনাল কিছু স্পিচ রাখো। সত্যি বিয়ের পরে সম্ভব, এবং আমি একজন মা। আমার 1 বছর 3 মাসের একটা বাচ্চাও আছে। আর সবকিছু সামলেই সম্ভব। আর মা হওয়ার দায়িত্বটা বোধহয় অনেক বেশি। আর সেটাকে সামলানো প্রচুর দায়িত্বের মধ্যে পড়ে, ভীষণই একটা বড় দায়িত্ব বলা চলে। সত্যিই সম্ভব যদি চেষ্টা থাকে। মানে চেষ্টাটা তোমাকে সেক্ষেত্রে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমি যদি এখনো বলি, আমি কিন্তু সত্যি সত্যি এখনো কোনো ফেসবুক আমার নেই। মানে হয়তো সবাই পারে, কিন্তু আমার সত্যি মানে সময়টা একটা ব্যাপার। আর আমি চাইছিলাম যে আমার অত সময় আমি ওইদিকে ইনভেস্ট করতে চাই না। তাই সেটা একটা ব্যাপার। আমি কিছু ক্ষেত্রে নিজেকে একটা মানে ঘুমের ক্ষেত্রে স্যাক্রিফাইস হোক বা অন্য কিছু, মানে পড়াশোনার ক্ষেত্রে আমি কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না। সেটা আমার বাদ বাকি জিনিসগুলো হয়তো কমে যাক। আর লাইফে যদি বলি মানে কোনো ঘুরতে যাওয়া বা কিছু, সেটা আমার সত্যিই ছিল না। যেটা অনেকে করে পারে, বাট আমি করিনি। আমি নিজের মন থেকেই চেয়েছিলাম আমি আগে নিজেকে এস্টাবলিশ করব, তারপরে আমার শখ। মানে ম্যামের কিন্তু সবসময়ের জন্যই একটা নিজের মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞা ছিল, ম্যাম ওয়াজ ভেরি ফার্ম। অর্থাৎ তিনি নিজেকে প্রতিজ্ঞাটা করেছিলেন। আমার হঠাৎ মনে পড়ছে 2019 সালের একজন টপারের সাকসেস স্টোরি কভার করেছিলাম। শি ওয়াজ আ জিএম, শি ইজ আ জিএম, সেটা তিনি হচ্ছে নিপসিতা ভট্টাচার্য। ওই ভিডিওটা প্রথম আমার চ্যানেল থেকে পুরো বেঙ্গলে ভাইরাল গেছিলো, তোমরা অনেকেই দেখেছো। যে উনি বলেছিলেন ভিডিওতে, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন না বিসিএস এ নাম বেরোচ্ছে আমি আইসক্রিম খাবো না। আমি বলেছিলাম কেন, বলেছিল ওটা আমার সব থেকে প্রিয় ছিল। সেই জন্য তো ওই রকম প্রেশারে, এবং কিন্তু যেটা বলা যতটা সহজ আসলে নয়, নিজের প্রিয় কোনো কিছুকে কিছুদিনের জন্য হলেও সরিয়ে রাখা, তার জন্য আবার এরকম এক্সামের প্রিপারেশন নেওয়া যে এক্সামটা রামায়ণের সময় হলে রেজাল্ট মহাভারতের সময় বেরোয়, এবং রিক্রুটমেন্ট আর একটা কোনো এপিক গ্রন্থ যখন লেখা হবে তার সময় দেওয়া হবে, তো ভেরি টাফ। তো সেক্ষেত্রে এনারাই হয়তো আমাদের পশ্চিমবঙ্গের নারী, এনাদেরকে আমরা প্রত্যেকেই সম্মান করি। তো সেক্ষেত্রে আমি আশা করবো তুমি আরও অনেক সুপ্রিয়াকে পথ দেখাবে ভবিষ্যতে, আরও অনেকে তোমাকে ফলো করবে। তো ম্যাম ফেসবুকে নেই, ম্যামকে যোগাযোগের কোনো মাধ্যম নেই। তো সেক্ষেত্রে ম্যাম যেখানে পোস্টেড হবে সেখানে গিয়ে তোমরা ম্যামের সঙ্গে দেখা করতে পারো, যদি ম্যাম সেই সুযোগ দেন। তো তাহলে অবশ্যই আমার মনে হয় যে সেটা মানে ম্যাম অবশ্যই। ম্যাম যদি সাহায্য করেন, আরও কিছু সুপ্রিয়াকে আমরা পাবো, এবং সুমিত স্যারের মতো কিছু, মানে আমাদের মতো কিছু পণ্ডিতরা, উদয়ন পণ্ডিতের মতো লোকজন হয়তো আরও কিছু এরকম জেমকে কভার করতে পারবো। তো সুপ্রিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এতটা সময় তুমি দিয়েছো। আমরা একজন বিসিএস অফিসারের কাছ থেকে এতটা থ্যাংক ইউ সময় পেয়েছি, স্যার। আমরা আপ্লুত। আর আমি হাউস ওয়াইফের ক্ষেত্রে আর একটা কথা বলতে চাই, মানে তার হাজবেন্ড যদি সাপোর্টিভ হয় না, তাহলে সবকিছু করতে পারবে। হ্যাঁ, আমার মনে হয় বিয়ের পরে পার্টনারকে খুব সাপোর্টিভ হতে হয়, খুব সাপোর্টিভ হতে হয়। একদম। অর্থাৎ আমি মানে আমি নিজের হাজবেন্ডকে দিয়ে বুঝেছি, মানে ও যদি সমস্ত ক্ষেত্রে আমাকে সাপোর্ট না করতো, আমার সত্যি একটু প্রবলেমই হতো, মানে স্ট্রাগলটা হয়তো আরো বেড়ে যেত। মানে সমস্ত কিছু ঊর্ধ্বে ও আমাকে সাপোর্ট করেছে। এখানে আমার বাবা মা এই জন্য আরো কৃতজ্ঞ দিতে যাই। তারাও আমাকে ভীষণ হেল্প তাহলে করেছে। প্রত্যেকে বুঝতে পারছো যে সব ছেলে খারাপ নয়। অনেকেই অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলো, দেয়ার আর যারা মেন, এক্স্যাক্টলি পুরুষ। তো সেক্ষেত্রে মানুষটা ওকে সাপোর্ট করেছে টানা, এবং আমিও এরকম বেশ কিছু স্টুডেন্টকে পড়াই। আমার নিজের একজন স্টুডেন্ট আছে, সেও ফিউচারে হোপফুলি খুব তাড়াতাড়ি জয়েন করবে। তো সেক্ষেত্রে তার হাজব্যান্ডেরও অক্লান্ত পরিশ্রম থাকে, মানে যখনই কোনো কিছু হয়, আমি এটা যেহেতু একটা স্টোরি টেলিংয়ের মতো করেই রাখছি, আমাকে বলে ওর হয়ে যাবে, ও ঠিক পেরে যাবে। কোনো পার্ট যদি না হয়, সে আমাকে বলে যে ওর হয়ে যাবে, ও মানে শি উইল ডু ইট। মেয়েটাও খুব ভালো। এবং আমার সুপ্রিয়াকে যখন আমি ইন্টারভিউটা কভার করছি, আমার বারবার মনে পড়ছিল এরকম কিছু স্টুডেন্টের কথা। তো আমি খুবই খুবই খুশি এরকম একটা ভিডিও কভার করতে পেরে, এবং হাউসওয়াইফ যারা আছো তাদেরকে ডেডিকেট করছি এই ভিডিওটা, যারা বারবার বলেছে আমার দ্বারা হবে না। তো এই ভিডিওটা দেখো, ডাব্লিউবিসিএস পাও, আমাদেরকে আর একটু টপ আপ করে দাও, সুযোগ করে দাও, তাহলে আমরাও একটু খুশি হই। ওকে সুপ্রিয়া, থ্যাংক ইউ অ্যাগেন, তোমাকে এই থ্যাংক আমাকে এই চান্সটা করে ইউ দেওয়ার স্যার। জন্য। থ্যাংক ইউ স্যার।